ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম। আজ আমি তোমাদের দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি শব্দার্থ সহ লাইন ধরে বোঝাবো। কবিতাটি বোঝানোর আগে কবিতাটির উৎস সম্পর্কে জেনে নেব। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দক্ষিণী জননী, দিগ্বিজয়ে যেতে হবে। দুয়োরানী দিলেন সাজিয়ে, কবচকুণ্ডল নেই, ধনুক তুনীর শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। এরপর অর্থে চলে আসি। দিগ্বিজয় এর অর্থ হলো পূর্বে রাজা মহারাজা যুদ্ধ সাজে সৈন্য সহকারে বিভিন্ন দেশ তথা স্থান দখল করার জন্য বের হতেন এবং যুদ্ধ করে অন্যান্য রাজাদের পরাজিত করে সেই সকল স্থান নিজের অধিকারে আনতেন। একেই দিগ্বিজয় বলা হয়। রূপকথা ছেলে ভুলানো অবাস্তব কল্পনামূলক কাহিনী। রাজপুত্র, রাজার পুত্র, দুয়োরানী। সাধারণভাবে শিশুমনকে আনন্দদানের উদ্দেশ্যেই রূপকথার গল্প সৃষ্টি করা হতো এবং সেখানেই দুয়োরানীর পরিচয় পাওয়া যায়। দুয়োরানী হলেন রাজার বড় রানী, কিন্তু তিনি উপেক্ষিতা। অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হতো দুয়োরানীকে। কবচকুণ্ডল কথার অর্থ পৌরাণিক সাহিত্যে কবচকুণ্ডলের, যেমন কর্ণের কবচকুণ্ডল পরিচয় পাওয়া যায়। কবচকুণ্ডল হলো এক প্রকার অভেদ্য বর্ম, যা দৈব সৃষ্টি। এই অভেদ্য বর্ম সেই ব্যক্তিকে অস্ত্রের আঘাত থেকে রক্ষা করতে পারে। তুনীর তীর বা বাণ রাখার পাত্রবিশেষ। শিরস্ত্রাণ মাথাকে রক্ষা করার আবরণ বিশেষ, যা বিশেষ ধাতুর সাহায্যে নির্মিত। আশীর্বাদী আশীর্বাদ মিশ্রিত বা নিহিত রয়েছে যাতে। সরঞ্জাম উপকরণ বস্তু। পাঠ্য দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি নিজেকেই রাজপুত্র বলে অভিহিত করেছেন। রূপকথার গল্পের সুর টেনেই তিনি আপনাকে দুয়োরানীর সন্তান বলেছেন। রূপকথায় দেখা যায় দুয়োরানী রাজরানী হয়েও অবহেলিত, বঞ্চিত, দারিদ্র্যপূর্ণ ও অনাড়ম্বরভাবেই জীবনযাপন করেন। তার সন্তান রাজপুত্র হয়েও অনেকাংশেই কঠিন জীবন সংগ্রামে নিজেকে লিপ্ত রাখতে বাধ্য হন। তারই ছবি আলোচ্য কবিতায় প্রকাশ করেছেন কবি। তবে দুয়োরানীর সন্তান হলেও সেই সন্তানের শরীরে প্রবহমান রাজরক্তের ধারা। তাছাড়া তিনি রাজপুত্র, তাই দিগ্বিজয়ে তিনি বের হবেনই, কারণ রাজ্যজয় তার চিরাচরিত প্রবণতা। তবে রাজপুত্র জানেন যুদ্ধ জয়ের জন্য প্রয়োজনীয় বহু উপকরণই তার নেই। তবুও তার আছে অদম্য মানসিক শক্তি, আছে দুঃখিনী মায়ের প্রাণঢালা ভালোবাসা এবং আশীর্বাদ। সেই আশীর্বাদ ও ভালোবাসা রাজপুত্রকে এতটাই মানসিক শক্তি প্রদান করতে পারে যে তার সাহায্যে তিনি অসাধ্যকেও সাধ্যের মধ্যে নিয়ে আসতে পারেন। মায়ের স্নেহ ভালোবাসায় রাজপুত্র তথা সন্তানের সকল বিপদ বাধাকে দূর করতে পারে। উক্ত ভালোবাসায় সন্তানকে সাজিয়ে দেন দুয়োরানী, যা কবচকুণ্ডল শিরস্ত্রাণ হয়ে সকল আঘাত থেকে রক্ষা করতে পারে সন্তান তথা রাজপুত্রকে। মায়ের আশীর্বাদে বলীয়ান সন্তানের প্রয়োজন নেই ধনুক তুনীরের মতো বাহ্যিক অস্ত্রশস্ত্র, কারণ হৃদয়ের ঐশ্বর্যেই শক্তিমান হয়ে বিজয়যাত্রায় অগ্রসর হতে পারেন সন্তান তথা রাজপুত্র। পরের পাড়ায় আসছি। এক, এই জাদু অশ্ব, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই জাদু অশ্ব যাকে বলছে বিশ্বাস। দুই, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, নাম ভালোবাসা। মন্ত্রপুত অসির সঙ্গে ভালোবাসা তুলনা করেছেন। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এখন অর্থগুলো জেনে নিই। জাদু অশ্ব মায়া ঘোড়া, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ঘোড়া। মরুপথ মরুভূমি, মরুভূমির মধ্যে বিস্তৃত পথ। পুষ্পক দৈবরথ, পৌরাণিক সাহিত্য ও রূপকথার কাহিনীতে বর্ণিত বিশেষ প্রকারের রথ যা আকাশপথে ছুটে চলতে সক্ষম। সপ্তডিঙা, সাতটি ডিঙি বা নৌকার সমাহার। মঙ্গলকাব্যের বণিকগণ চাঁদ সদাগর, ধনপতি সদাগর সপ্তডিঙা মধুকর সহ বাণিজ্যে যাত্রা করতেন।
সিন্ধু জলে, সিন্ধু হলো সমুদ্র, সিন্ধু জলে বলতে সমুদ্রের জলকে বোঝানো হয়েছে। তেপান্তর, তিনটি প্রান্তরের সমাহার। রূপকথায় তেপান্তর শব্দের বহুল প্রয়োগ লক্ষণীয়। পক্ষীরাজ, রূপকথায় বর্ণিত ঘোড়া যার পাখির মতো ডানা আছে। পক্ষীরাজের পিঠে চড়েই রূপকথার নায়ক দ্রুত কোনো স্থানে পৌঁছে যেতেন অথবা যুদ্ধক্ষেত্রে সাফল্য পেতেন। মন্ত্রপুত, মন্ত্রের শক্তিতে বলীয়ান যা। শানিত, ধারালো, তীক্ষ্ণ। ইস্পাত, লৌহখণ্ড, অভঙ্গুর, যা ভাঙা বা খণ্ডিত নয়, যাকে ভাঙা যায় না। তৃষ্ণাহর, তৃষ্ণা হরণ করে যা। খরজুর, খেজুর। এখন এর অর্থটি কী আছে দেখে নাও। কবিতার কথক তথা রাজপুত্তর কাছে আর যাই না থাকুক, তার কাছে আছে অত্যন্ত মূল্যবান দুটি সরঞ্জাম, বিশ্বাস ও ভালোবাসা। অবশ্যই এই দুটি শক্তিকে রূপকের আড়ালে প্রকাশ করেছেন কবি। এই বিশ্বাসই হলো জাদু ঘোড়া। এই ঘোড়ার সওয়ার হয়েই রাজপুত্র দিগ্বিজয়ের স্বাদ পূরণ করতে সক্ষম হবেন। সেই ঘোড়াই হবে মরুভূমির পথে উট, আকাশে পুষ্পক রথ, আবার সাগর জলে সপ্তডিঙা, আবার তেপান্তরে পক্ষীরাজ হয়ে কথক রাজপুত্র কে পৌঁছে দেবে তার গন্তব্যে। এখানে রূপকথার পক্ষীরাজকে প্রসঙ্গ করেছেন কবি। পক্ষীরাজ কল্পিত ঘোড়া, সে তার কৃতিত্বে সওয়ারিকে পৌঁছে দিতে পারে নির্দিষ্ট লক্ষ্যে। এখানেই বিশ্বাস নামক শক্তির জয় ঘোষণা করেছেন কবি। যে বিশ্বাসের শক্তিতে সকল বাধাকে অতিক্রম করা যায়। জাদু অশ্ব, উট, সপ্তডিঙা, পক্ষীরাজের রূপকের আড়ালে কবি মায়ের আশীর্বাদ তথা বিশ্বাসের শক্তির কথাই বোঝাতে চেয়েছেন। হৃদয়ের গভীরে নিমজ্জিত হয়ে আছে ভালোবাসা, আর শক্তি, তার শক্তি এমনই অমিত, অমিত মানে অনেক বেশি, এমনই গভীর যে তা মন্ত্রপুত তরবারির মতোই ধারালো, ইস্পাতের মতো কঠিন, অভঙ্গুর। ভালোবাসার শক্তিকে পাথেয় করে বহুদূর এগিয়ে যেতে পারেন কথক তথা রাজপুত্র। কথক জানেন বিশ্বাস এবং ভালোবাসার কাছে সকল বাধা তুচ্ছ, আর এই দুটি শক্তিকে সঙ্গে নিয়েই কথক নিশ্চিন্তে পৌঁছে যাবেন আপন গন্তব্যে, যেখানে সকল তৃষ্ণার হবে অবসান। দুঃখের মধ্যে কথকের সঙ্গী জাদু অশ্ব, যে সমুদ্রের মতো গভীর অবসাদের মধ্যেও পক্ষীরাজের মতোই তুলে ধরেন কবিকে। আবার কবির ধর্ম যে ভালোবাসা, তা খণ্ডিত হৃদয়কে আশার সন্ধান দেয়। অর্থাৎ বিশ্বাস ও ভালোবাসাকে পাথেয় করেই জীবনের তৃষ্ণাহীন চূড়ান্ত পর্যায়ে নিশ্চিতভাবে পৌঁছে যাবেন কবিতার কথক। তাহলে আমরা এই কবিতায় দেখতে পেলাম দুটি শব্দ যেগুলি খুবই গুরুত্বপূর্ণ মানব জীবনে। একটি হচ্ছে কি বিশ্বাস, আর 2 নম্বর হচ্ছে ভালোবাসা। এই বিশ্বাস ও ভালোবাসার মধ্য দিয়েই আমরা সব কিছু জয় করতে পারব। যারা কবি সম্পর্কে জানতে চাও তাদের জন্য আমি একটি নোটস দিয়েছি, সেটি তোমরা দেখে নিও। এই নোটসটির মধ্যে নবনীতা দেবসেনের সম্পর্কে সব কিছুই দেওয়া আছে, তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। তোমরা সকলে ভালো থেকো। টাটা।